গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ প্রথম পর্ব। সন্ধ্যার পর থেকে নীলুর কেমন যেন লাগতে লাগল, কেমন এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেরকম। সমস্ত শরীর ঝিম ধরে আছে, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা। নীলু বারান্দায় এসে দাঁড়াল। এই বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নামছিল। কি অদ্ভুত দৃশ্য! এই বছর নামবে কিনা কে জানে, বোধ হয় না। শহর এগিয়ে আসছে, পাখিরা শহর পছন্দ করে না। ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত পড়েছে এবার। আজকালের মধ্যেই লেপ নামাতে হবে। নীলু শাড়ির আঁচলে মাথা ঢেকে দূরে ঝিলের দিকে তাকিয়ে রইল। বসার ঘরে তার ননদ চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, ক খ গ ও চ ছ জ দুইটি সমকোণী ত্রিভুজ, ইহাদের ক খ ও চ ছ বাহু দুইটি সমান, প্রমাণ করো যে। মিষ্টি গলা শাহানার, পড়াটা শুনতেও গানের মতো লাগছে। আজকে ওর প্রাইভেট মাস্টারের আসার তারিখ। আজ বুধবার না মঙ্গলবার নীলু মনে করতে পারল না। ভদ্রলোক বুধবারে আসেন। নীলু মনে মনে প্রার্থনা করতে লাগল যেন আজ বুধবার না হয়। বুধবার হলেই ভদ্রলোক আসবেন। নীলুকে সারাক্ষণ তাদের আশেপাশে বসে থাকতে হবে, নজর রাখতে হবে। কারণ শাহানা গত সপ্তাহে চোখ মুখ লাল করে তাকে বলেছে, ভাবি, এই স্যারের কাছে আমি পড়ব না। নীলু অবাক হয়ে বলেছে, কেন? স্যারটা ভালো না ভাবি, চেয়ারের নিচে পা দিয়ে সারাক্ষণ আমার পা ছুঁতে চায়। কি যে বলো, হঠাৎ হয়তো লেগে গেছে। না ভাবি, হঠাৎ না। আমি যতই পা সরিয়ে নিই সে ততই নিজের পা এগিয়ে দেয়। নীলু আর কিছু বলেনি, কিন্তু বললেই তো আর মাস্টার বদলানো যায় না। এত কম টাকায় পাওয়াও যাবে না কাউকে। মাস্টার ছাড়া চলবেও না। প্রিটেস্টে শাহানা অঙ্কে পেয়েছে 11। তাদের বড় আপা গম্ভীর হয়ে জানিয়ে দিয়েছেন শাহানাকে যেন ইলেকটিভ অঙ্কে কোচ করানো হয়। প্রাইভেট মাস্টার জোগাড় করতে হয়েছে বহু ঝামেলা করে। কিন্তু বুড়ো মতেই ভদ্রলোকের একই কাণ্ড, অথচ ভালো মানুষের মতো চেহারা, পড়ায়ও ভালো। কত ধরনের মানুষ থাকে সংসারে। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আবার ভেতরে যেতেও ইচ্ছা করছে না। কেন জানি ইচ্ছা হচ্ছে চেঁচিয়ে কাঁদতে। এরকম তার কখনো হয় না। নীলুর একটু ভয় ভয় করতে লাগল। বাড়িতে সে এবং শাহানা ছাড়া দ্বিতীয় প্রাণী নেই। সবাই খিলগাঁয়ে এক বিয়ের দাওয়াতে গেছে। রাত 11টার আগে ফিরবে না, কিংবা কে জানে, হয়তো আরও রাত হবে, 12টা 1টা বাজবে। শাহানা ভেতর থেকে ডাকল, ভাবি, একটু শুনে যাও তো। নীলু ভেতরে ঢুকল। জানালায় কে যেন খটখট করছে। ভাবি, আমার ভয় ভয় লাগছে, তুমি এখানে বসে থাকো। নীলু বসল তার পাশে। শাহানা বলল, তোমাকে এরকম দেখাচ্ছে কেন ভাবি? কিরকম দেখাচ্ছে? মুখটা কিরকম কালো কালো লাগছে? কালো মানুষ কালো কালো তো লাগবেই। শাহানা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাবির দিকে। ভাবি কালো ঠিকই, কিন্তু তার মধ্যে অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে। আর এত সুন্দর ভাবির চোখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এরকম তাকিয়ে আছে কেন শাহানা? শাহানা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। নীলু বলল,
আজ কি বার? মঙ্গলবার না বুধবার? মঙ্গলবার। তোমার স্যার আজ আসবে না তো? না। শাহানা ইতস্তত করে বলল, স্যারের কথাটা তুমি কাউকে বলনি তো ভাবি? না, কাউকে বলবে না, বড় লজ্জার ব্যাপার। তুমি ভাবি ভদ্রলোককে নিষেধ করে দাও, প্রাইভেট মাস্টার আমার লাগবে না। নীলু কিছু বলল না, আর চোখে দেখল শাহানার ফর্সা গাল লাল হয়ে আছে। এই মেয়েটা বড় সহজেই লজ্জা পায়, তার এই জন্যে লজ্জা পাবার কি আছে? নীলু উঠে দাঁড়াল। শাহানা বলল, কোথায় যাচ্ছ ভাবি? যাচ্ছি না, সোফা একটু শোবো। শরীরটা ভালো লাগছে না শাহানা। কি হয়েছে? বুঝতে পারছি না। শাহানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কেমন ভয় ভয় করতে লাগল। সেসব কিছু না তো। বছর 3 আগে একদিন বিকেলবেলা ভাবি তার চুল বেনি করে দিচ্ছিল। হঠাৎ ক্লান্ত স্বরে বলল, শাহানা, মাকে একটু ডাকো তো, শরীরটা যেন কেমন করছে। দেখতে দেখতে সে নেতিয়ে পড়ল। কি কাণ্ড, কি ছুটাছুটি! পেটে 3 মাসের বাচ্চা। ডাক্তার এসে বললেন অ্যাবর্শন হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করাতে হবে। 15 দিন হাসপাতালে থেকে কাঠির মতো হয়ে সে ফিরে এলো। ডাক্তার ভয় ধরিয়ে দিলেন, বলে দিলেন খুব সাবধানে থাকতে হবে। অ্যাবর্শন হবার একটা স্বাভাবিক টেন্ডেন্সি তার আছে। কিছু কিছু মেয়ের থাকে এরকম। শাহানা লক্ষ্য করল নীলু খুব ঘামছে। সেরকম কিছু না তো। সে ভয়ে ভয়ে ডাকল, ভাবি। নীলু তাকালো, কিছু বলল না। ভাবি, সেরকম কিছু না তো? না বোধহয়। ডাক্তার বলেছিল 7 মাস পার হলে আর ভয় নেই। তোমার এখন কতদিন? 8 মাস না? হুম। পানি খাবে ভাবি? না। ভাবি, বাড়িওয়ালাদের বাসায় গিয়ে কাউকে ডেকে আনবো? না, কাউকে ডাকতে হবে না। শাহানা একটা বালিশ এবং চাদর এনে দিল। মৃদুস্বরে বলল, সোফার উপরে শুয়ে থাকো, চুল টেনে দেব? কিচ্ছু করতে হবে না, তুমি পড়তে বসো তো। আমার শরীর এখন ভালোই। সত্যি বলছো? হ্যাঁ, শুধু শুধু মিথ্যে বলবো কেন? শাহানার আর পড়ায় মন বসছে না। ভাবি কেমন চোখ বন্ধ করে শুয়ে আছে, এমন মায়া লাগছে দেখতে। শাহানার মনে হলো এই পরিবারে এসে ভাবি ঠিক সুখী হয়নি। বিয়ের পরে সব মেয়েরাই নিজের একটা আলাদা সংসার চায়। ভাবিও নিশ্চয়ই চায়, কিন্তু এখানে ভাবির আলাদা কোনো সংসার নেই। মাসের 1 তারিখে সংসারের পুরো টাকাটা মার হাতে তুলে দেয়। সব কেনাকাটা হয় মার হাতে। ডাল রান্না হবে না আলু ভাজা হবে, এই সামান্য জিনিসটাও মাকে জিজ্ঞেস করে নিতে হয়। মার মেজাজের দিকে লক্ষ্য রেখেই ভাবি সব কিছু করে। তবু মাঝে মাঝে মা এমন খারাপ ব্যবহার করেন যে শাহানার নিজেরই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। একবার ভাবি তার নিজের মার অসুখের খবর শুনে 100টা টাকা পাঠালো মানি অর্ডার করে। তার রসিদ এসে পড়ল মার হাতে। তিনি এমন হইচই শুরু করলেন, সব টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে গোপনে, নিজেদের যেখানে চলে না, ইত্যাদি ইত্যাদি। ভাবি লজ্জায় অপমানে নীল হয়ে গেল, কিন্তু একটা কথাও বলল না। বারান্দায় দাঁড়িয়ে চোখ মুছতে লাগল। ভাবি না হয়ে অন্য কোনো মেয়ে হলে কি যে কাণ্ড হতো কে জানে। খাওয়া দাওয়া বন্ধ করে দিত নিশ্চয়ই, কিন্তু ভাবি খুব স্বাভাবিক, যেন তেমন কিছুই হয়নি। বিকেলে ঠিকই রান্না করল, রাতে সবাইকে খাইয়ে নিজের শাশুড়ির সঙ্গে খেতে বসল। মা তখন আবার টাকার প্রসঙ্গ তুললেন। বোমা শোনো, কিছু কিছু মেয়ে আছে স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করতে পারে না, সুযোগ পেলেই বাপের বাড়িতে যা পারে পাচার করতে চেষ্টা করে, মনে করে সেটাই আসল জায়গা। এটা ঠিক নয়। বিয়ের পর বাড়ি একটাই, স্বামীর বাড়ি। ভাবি শান্ত স্বরে বলল, আপনি চিন্তা করবেন না মা,
আমি আর টাকা পাঠাবো না। আর যেটা পাঠিয়েছি সেটা সংসারের টাকা না, আমার নিজের টাকা। তোমার আবার টাকা এলো কোত্থেকে? ও আমাকে মাঝে মাঝে কিছু হাত খরচ দেয়, সেটা আমি খরচ করি না। তোমার আবার আলাদা হাত খরচের দরকার কি? তুমি তো আর স্কুল কলেজে যাও না যে রিক্সা ভাড়া বাস ভাড়া লাগবে। আর হাত খরচের সেই টাকাও তো সংসারের টাকা, ঠিক না? জানালায় আবার খটখট শব্দ হচ্ছে। শাহানা ভয়ে ভয়ে ডাকল, ভাবি, ও ভাবি। নীলু উঠে বসল। কে? জানালায় কিসের জন্য শব্দ হচ্ছে? বাতাসের শব্দ। তুমি দেখো তো শাহানা, কটা বাজে? 8টা। মাত্র 8টা? কি হয়েছে ভাবি? কিছু জবাব দিল না নীলু। হঠাৎ তলপেটে একটা তীব্র ও তীক্ষ্ণ যন্ত্রণা বোধ করল। অন্য কোনো শারীরিক যন্ত্রণার সঙ্গে এর কোনো মিল নেই, এর জাত আলাদা। নীলুর চোখ ভিজে গেল। সোফা আঁকড়ে ধরে সে ব্যথার ধাক্কা সামলাতে চেষ্টা করল। এরকম করছো কেন ভাবি? নীলু ক্ষীণ স্বরে বলল, মরে যাচ্ছি শাহানা। শাহানা কি করবে ভেবে পেল না। তার গা কাঁপতে লাগল। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। বাড়িওয়ালার এক ভাগ্নে চিলে কোঠার ঘরটায় থাকে, সে নাকি। শাহানা গলা ফাটিয়ে ডাকল, আনিস ভাই, আনিস ভাই। কেউ জবাব দিল না। শাহানা দরজা খুলে বেরিয়ে এলো। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় বাতি নেই। সে ছুটে গেল ডান দিকের একতলা বাড়িতে। বাড়িওয়ালা রশিদ সাহেব তার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন। সে বাড়ি তালাবন্ধ। দোতলার বাড়িতেও কোনো পুরুষ মানুষ নেই। রোগা একজন মহিলা, যাকে শাহানা আগে কোনোদিন দেখেনি, বিরক্ত স্বরে বলল, ছুটোছুটি করে তো লাভ হবে না, টেলিফোন করো হাসপাতালে। কোথায় আছে টেলিফোন? রাস্তার ওপাশের হলুদ রঙের বাড়িটাতে যাও, বাড়ির সামনে কাঁঠাল গাছ আছে, চিনতে পারবে? শাহানা চিনতে পারল না, তবু ছুটে গেল। হলুদ বাড়ি, সামনে কাঁঠাল গাছ। রাস্তার দুপাশে ঘন অন্ধকার। শীতের জন্যে দরজা জানলা বন্ধ করে রেখেছে সবাই। কেমন ভুতুড়ে লাগছে চারদিক। পানবিড়ির একটা দোকানে কয়েকজন ছোকরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে শাহানাকে। একজন বুড়ো রিকশাওয়ালাও গভীর মনোযোগে তাকিয়ে আছে। আই শাহানা, কি ব্যাপার? শাহানা কয়েক মুহূর্ত আনিসকে চিনতেই পারল না। খালি পায়ে কোথায় যাচ্ছ? বড় বিপদ আনিস ভাই, ভাবি কেমন যেন করছে। বাসায় কেউ নাই? না। তুমি বাসায় যাও, আমি বেবি ট্যাক্সি নিয়ে আসি। আনিস দৌড়ে গেল বড় রাস্তার মোড়ের দিকে। সেখানে মাঝে মাঝে বেবি ট্যাক্সি পাওয়া যায়। নীলুকে পিজিতে নেওয়া হলো রাত 9টায়। মরণাপন্ন রোগীকে ডাক্তাররা নিতান্ত অবহেলায় ইমার্জেন্সিতে ফেলে রাখেন বলে যে ধারণা প্রচলিত আছে, সেটা বোধহয় ঠিক না। দুজন ডাক্তার নীলুকে তৎক্ষণাৎ অপারেশন টেবিলে নিয়ে গেলেন। একজন আনিসকে বললেন, রোগীর অবস্থা তো খুবই খারাপ, প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন। শাহানা বারান্দায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আনিস কোনো কারণ ছাড়াই একবার 3 তলায় উঠছে, একবার নিচে নেমে যাচ্ছে। রক্তের ব্যবস্থা কিভাবে করতে হয় সে কিছুই জানে না। রাত 9:41 একজন ডাক্তার এসে শাহানাকে বললেন, খুকি, কান্না থামাও, মেয়ে হয়েছে একটি, রোগী ভালোই আছে। বাচ্চাটি খুব ভালো না, তবে ঠিক হয়ে যাবে। দাঁড়ি গোঁফওয়ালা ডাক্তারটি হাসলেন। শাহানার ইচ্ছা হলো সে প্রচণ্ড চিৎকার করে ঢাকা শহরের সবাইকে জানিয়ে দেয়, তোমরা শোনো, আমাদের ভাবির একটি মেয়ে হয়েছে। কিন্তু সে কিছুই বলতে পারল না। ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সে বড় ভয় পেয়েছে। ট্যাঁ ট্যাঁ করে একটা বাচ্চা কাঁদছে। এটি কি তার বাচ্চা? একজন নার্স কি যেন বলছে, কিছুই কানে যাচ্ছে না। নীলু চোখ মেলতে চেষ্টা করল। চোখ পাথরের মতো ভারী, কিছুতেই মেলে রাখা যাচ্ছে না। রাজ্যের ঘুম চোখে।
চারপাশে কারা যেন হাঁটাহাঁটি করছে। মুখের ঠিক ওপরে হলুদ আলো, চোখ বন্ধ, তবুও সে আলো কেমন করে যে চোখের ভেতরে ঢুকে যাচ্ছে। কাঁদছে, একটা ছোট্ট শিশু কেমন অদ্ভুত শব্দে কাঁদছে। বড় দেখতে ইচ্ছে করছে। নীলু ঘুমের অতলে তলিয়ে যাবার আগে পরিষ্কার শুনল সাহানা ফোঁপাতে ফোঁপাতে বলছে, ভাবি, তাকিয়ে দেখো তোমার বাবুকে। নীলু ঘুমের মধ্যেই হাসতে চেষ্টা করল। নতুন শিশুটি কঠিন কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে। পৃথিবীর কোনো কিছুই এখন তার আর ভালো লাগছে না। পৃথিবীর আশা, আনন্দ, সুখ একদিন হয়তো তাকে স্পর্শ করবে, কিন্তু আজ করছে না। সে তার ছোট ছোট হাত মুঠি পাকিয়ে ক্রমাগত কাঁদছে। বাবু হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই কি কারণে যেন তার নিচের ঠোঁট বেঁকে গেল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নীলু। কি অপূর্ব দৃশ্য! এমন মায়া লাগে। চোখে পানি এসে যায়, বুকের কাছটায় ব্যথা ব্যথা করে। নীলু মৃদুস্বরে ডাকল, এই বাবু, এই। বাবুর বাঁকা ঠোঁট আবার ঠিক হয়ে যাচ্ছে। আহ, কেন এত মায়া লাগে! নীলু নিচু হয়ে তার কপালে চুমু খেল। কেমন বাসি শিউলি ফুলের গন্ধ বাবুর গায়ে। কি অদ্ভুত সেই গন্ধ! ভাবি। নীলু চমকে সরে গেল। কারোর সামনে বাবুকে আদর করতে তার বড় লজ্জা লাগে। সাহানা হাসি মুখে দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে। বাবু জেগেছে ভাবি? না, জাগলে আমাকে খবর দেবে, আমি কোলে নেব। ঠিক আছে, দেব। এ তো দেখি রাত দিনই ঘুমায়। এত ঘুমায় কেন? কি জানি। সাহানা এসে বসল বাবুর পাশে। কি ছোট ছোট কান দেখেছ? ইঁদুরের কানের মতো, তাই না ভাবি? ছোট কান যাদের, তাদের রাগ খুব বেশি হয়। ওর খুব রাগ হবে, মার চেয়েও বেশি রাগী হবে। নীলু কিছু বলল না। সাহানা বাবুর হাত ধরে বসে রইল কিছুক্ষণ। তারপর ইতস্তত করে বলল, ওকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে একটু বসবো ভাবি? ঘুম ভাঙার আগেই? হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাও। এসো, আমি কোলে তুলে দিই। সাহানা হাত পেতে বসল। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করল। বাবুকে সে খুব কম সময়ের জন্যই কাছে পায়। ভোরবেলা ঘুম ভাঙতেই তার শাশুড়ি মনোয়ারা এসে বাবুকে নিয়ে যান। রোদ উঠলেই বাচ্চাকে তেল মাখাতে বসেন। তেল মাখানো এত প্রবল বেগে চলে যে নীলুর ভয় ভয় লাগে। শট করে হয়তো একটা নরম হাড় ভেঙে যাবে। তেল মাখানোতেই শেষ নয়, তিনি নাক ঠিক করতে বসেন। দীর্ঘ সময় ধরে নাক টিপে টিপে ধরেন, যাতে ভবিষ্যতে বাচ্চার নাক খাড়া হয়। তারপর বুড়ো আঙুল দিয়ে থুতনিতে অল্প অল্প চাপ দেন দীর্ঘ সময় ধরে। এরকম করলে নাকি বাচ্চার মুখ পরবর্তী সময়ে ফজলিয়ামের মতো হবে না। বেলা 11টার দিকে বাবুর গোসল হয়। নীলুর খুব ইচ্ছে গোসলটি সে নিজে করায়, কিন্তু এখন পর্যন্ত সে সুযোগ পায়নি। একদিন ভয়ে ভয়ে বলেছিল, আমার কাছে দেন না, আমি করিয়ে দিই। মনোয়ারা বিরক্ত হয়ে বলেছিলেন, তুমি ওসব পারবে না, কানে পানি ঢুকবে, কান পচবে। তোমাকে যেটা করতে বলছি সেটা করো। গরম পানি মিশিয়ে গোসলের পানিটাকে কুসুম গরম করো। পানি কুসুম গরম করাও একটা দীর্ঘ ঝামেলার কাজ। লাল প্লাস্টিকের গামলায় নিতু কেতলি থেকে গরম পানি ঢালে। মনোয়ারা হাত ডুবিয়ে চেঁচিয়ে ওঠেন, এ কি কাণ্ড বৌমা, এ তো আগুন গরম পানি। যাও ঠান্ডা পানি এনে মেশাও। ঠান্ডা পানি মেশানোর পর তিনি আবার চেঁচিয়ে ওঠেন, এ তো দেখি বরফের মতো ঠান্ডা করে ফেললে। কোনো একটা কাজও কি তুমি ঠিক মতো করতে পারো না? গোসলের পরপরই বাচ্চার খিদে পায়। সেই দুধ খাওয়ানোর পর্বেও মনোয়ারা পাশে বসে থাকেন। নীলুর বড় লজ্জা লাগে, কিন্তু কোনো উপায় নেই। মনোয়ারা তীক্ষ্ণ দৃষ্টিতে দুধ খাওয়ানোর ব্যাপারটা ঠিক মতো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখেন। এ কি বোমা, বুকের সঙ্গে এভাবে চেপে ধরে আছো কেন? দম বন্ধ করে মারতে চাও নাকি?
মাথাটা একটু উঁচু করে ধরো। আঁচল ধরে এত টানাটানি করছো কেন? এখানে পুরুষ মানুষ কি কেউ আছে যে লজ্জায় মরে যাচ্ছ? দুপুরে খাওয়া দাওয়ার পর মনোয়ারা খানিকক্ষণের জন্য ঘুমোতে যান। তখন আসেন নীলুর শ্বশুর হোসেন সাহেব। তিনি মাস 6 হলো রিটায়ার করেছেন। ঘরে বসে থাকার নতুন জীবনযাত্রায় এখনও নিজেকে পুরোপুরি অভ্যস্ত করে তুলতে পারেননি। নানান ধরনের কাজে কর্মে ব্যস্ত থাকার চেষ্টা করছেন, কোনোটিতেই সফল হননি। ইদানিং হোমিওপ্যাথির বইটই খুব পড়ছেন। তার ধারণা হয়েছে হোমিওপ্যাথির পরে চিকিৎসাশাস্ত্রে এখনও কিছুই তৈরি হয়নি, ঠিকমতো লক্ষণ বিচারটাই হচ্ছে আসল কথা। নীলু তার শ্বশুরকে খুবই পছন্দ করে, সবসময় চেষ্টা করে তার জন্য বাড়তি কিছু করতে। সেটা কখনো সম্ভব হয় না। বাঁধা আয়ের বড় সংসারে কারো জন্য বাড়তি কিছু করা যায় না। দুপুরে মনোয়ারা ঘুমিয়ে পড়লে হোসেন সাহেব আসেন। দরজার বাইরে থেকে চাপা গলায় বলেন, টুনি কি ঘুমাচ্ছে বৌমা? জি বাবা, আসুন। তিনি এসে হাসি মুখে বিছানার পাশে বসেন, নিচু স্বরে ডাকেন, টুনি, টুনি, টুনটুনি, ঝুনঝুনি, খুনখুনি, শুনশুনি। বাবুর এখনো নাম ঠিক হয়নি, যখন যার যা ইচ্ছা তাই ডাকে। একমাত্র হোসেন সাহেব প্রথম দিন থেকে টুনি ডেকে আসছেন। এই নাম মনোয়ারার মোটেই পছন্দ নয়। প্রথম দিনেই তিনি বিরক্ত হয়ে বলেছেন, কি টুনি টুনি করছ? টুনি একটা নাম নাকি? টুনি নামটা খারাপ কি? টুনি নামের ছেলেপুলেরা বড় হয় না, টুনটুনি পাখির মতো ছোট থাকে। মানুষের বাচ্চা বড় হয়ে মানুষের মতোই হবে। কারো নাম হাতি রাখলেই সে হাতির মতো হবে নাকি? বাজে তর্ক করবে না। বাজে তর্ক কি করলাম? আমার সামনে তুমি টুনি ডাকবে না, ব্যাস। যদি ডাকতে ইচ্ছে হয় আড়ালে ডাকবে। হোসেন সাহেব প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্ত্রীর কাছে পরাজয় স্বীকার করে নেন। এই একটি ক্ষেত্রে করেননি। দিনের মধ্যে বেশ কয়েকবার তিনি বেশ উঁচু স্বরেই ডাকবেন, টুনি, টুনি। ব্যাপারটা উদ্দেশ্যমূলক। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে একটা চাল চালছেন। নিজের পছন্দের নামটি প্রতিষ্ঠিত করতে চাইছেন। তার সাধনা যে পুরোপুরি বিফলে যাচ্ছে সেটা বলা ঠিক হবে না। তিনি ছাড়াও এ বাড়ির লোকজনও এক আধবার মনের ভুলে টুনি বলে ফেলেছে। মনোয়ারা নিজেই একদিন বলেছেন। হোসেন সাহেবের ধারণা এইরকম ভুল এরা করতেই থাকবে এবং একসময় টুনি নামটি স্থায়ী হবে। হোসেন সাহেব নিচু গলায় বললেন, দেখতে কার মতো হয়েছে বৌমা? বুঝতে পারছি না তো, সবাই বলছে ওর বাবার মতোই হয়েছে। শফিকের মতো হয়েছে? আরে না, শফিকের সাথে কোনো মিল নেই। তোমার সঙ্গে কিছু মিল আছে। গায়ের রংটা পেয়েছে তোমার শাশুড়ির, একেবারে গোলাপের মতো রং। নীলু হাসি গোপন করবার জন্যে মুখ অন্যদিকে ফেরাল। সে বুড়ো মানুষটির এই দুর্বলতাটা খুব ভালো করেই জানে। ফাঁক পেলেই তিনি তার স্ত্রীর প্রসঙ্গে একটি প্রশংসাসূচক মন্তব্য করে নিজেই অপ্রস্তুত হয়ে পড়েন। এখন যেমন হয়েছেন। নীলু বলল, চা খাবেন বাবা? এক কাপ চা করে দিই। দাও, চিনি দিও না, চিনিটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নাকি বাবা? চিনি যেমন ক্ষতি করে লবণও সেরকম ক্ষতি করে। এই জন্যে প্রেশার হলে লবণ খাওয়া কমাতে বলে ডাক্তারেরা। সাদা রঙের সব খাদ্যদ্রব্যই শরীরের পক্ষে ক্ষতিকর। নীলু হেসে বলল, দুধ? দুধও তো সাদা। হোসেন সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে বসে রইলেন। নীলুর নিজের কাছেই খারাপ লাগতে লাগল। দুধের প্রসঙ্গটা না তুললেও হতো। আপনার চায়ে দুধ দেব বাবা? নীলু তার শ্বশুরকে খুব ভালো মতোই চেনে। লিকার চা এক চুমুক খেয়েই তিনি বলবেন, 1 চামচ চিনি দাও তো মা। চিনি দেবার পর বলবেন, আধা চামচ দুধও দাও, কেমন কষা কষা লাগছে চাটা, জাল বোধহয় বেশি হয়ে গেছে। নীলু চায়ের কাপ নিয়ে ঢুকে দেখল হোসেন সাহেব বাবুকে কোলে নিয়ে বসে আছেন। তিনি নীলুকে দেখে লজ্জিত ভঙ্গিতে বললেন, হাত পা নাড়ানাড়ি করছিল, ভাবলাম উঠে পড়ে কিনা। কোলে নিতেই শান্ত। চা নিন বাবা।
চায়ে চুমুক দিয়ে হোসেন সাহেব স্বস্তির স্বরে বললেন, আহ, ফার্স্ট ক্লাস চা হয়েছে মা। একটু বোধহয় চিনি দিয়েছ? 1 চামচ দিয়েছি। ভালো করেছ, বিনা চিনির চা বিষের মতো লাগে। নীলু বলল, সিগারেট খাবেন? দেব? দেখি, দাও, তোমার শাশুড়ি উঠে না পড়লে হয়। ওনার উঠতে দেরি আছে। নীলু ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট বের করল। হোসেন সাহেব এবং নীলুর মধ্যে এই গোপন ব্যাপার আছে। মনোয়ারা যখন ঘুমিয়ে থাকেন কিংবা বাইরে কোথাও যান, তখন হোসেন সাহেব ইতস্তত করে বলেন, বোমা, দেখো তো শফিক তার সিগারেটের প্যাকেটটা ফেলে গেছে কিনা। ফেলে গেলে দাও একটা। শফিক সিগারেটের প্যাকেট ফেলে যাবার লোক না। নীলু তার শ্বশুরের জন্য সিগারেট আনিয়ে আলাদা লুকিয়ে রাখে। মাঝে মাঝে শফিকের ছোট ভাই রফিক সেখানে ভাগ বসায়। ভাবি, গোপন জায়গা থেকে একটা সিগারেট ছাড়ো তো। নীলু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আমার কাছে নেই। দাও না ভাবি, প্লিজ, এরকম করো কেন? উপায় নেই, দিতে হয়। রফিক আয়েশ করে সিগারেটে টান দিয়ে বলে, তোমার চেহারা এত মায়া মায়া, কিন্তু আচার আচরণ এত কঠিন কেন? কঠিন কোথায়? দিলাম তো একটা। তুমি বলেই একটা দিলে, পৃথিবীর অন্য সব ভাবিরা গোটা একটা প্যাকেট আনিয়ে দিত। তাই নাকি? হ্যাঁ। এখন শোনো ভাবি, তুমি তোমার মেয়েলি বুদ্ধি দিয়ে একটা সমস্যার সমাধান করো তো। একটা কঠিন সমস্যা। রফিক আজগুবি একটা সমস্যা হাজির করবে। সেই সমস্যার কোনো আগা নেই, মাথা নেই। যেমন গত সপ্তাহে সে গম্ভীর মুখে বলল, আচ্ছা ভাবি, ধরো একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হয়েছে, খুবই পছন্দ, রীতিমতো লাভ যাকে বলে। এখন ছেলেটা মেয়েটাকে সেই কথাটা বলতে চায়, বা নিজের অনুভূতির ব্যাপারটা মেয়েটাকে বুঝতে দিতে চায়। সেটা কিভাবে করা উচিত? নীলু হাসি মুখে বলল, মেয়েটা কে? মেয়ে যেই হোক, তুমি সমস্যার সমাধান করো। ছেলেটা একটা চিঠি লিখবে কিংবা মুখে বলবে। তুমি একেবারে পাগল ছাগলের মতো কথা বলছো ভাবি। আমি চাচ্ছি একটা ইউনিক কিছু, যেখানে হাই ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে। তাহলে এক কাজ করো, মেয়েটার সামনে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ো, তারপর গড়াগড়ি খেতে থাকো। যখন চারদিকে লোক জমে যাবে এবং মেয়েটিও এসে পাশে দাঁড়াবে, তখন ফিসফিস করে বলো, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমার কাছ থেকে এরকম ঠাট্টা তামাশা আশা করিনি। মোস্ট আনফর্চুনেট। খুবই সিরিয়াস নাকি? রফিক জবাব না দিয়ে উঠে পড়ে। ভাইয়ে ভাইয়ে এমন অমিল হয় কি করে, নীলু প্রায়ই ভাবে। শফিকের সঙ্গে রফিকের কোনো মিল নেই। শফিক উত্তর মেরু হলে রফিক দক্ষিণ মেরু। শফিকের চরিত্রে হালকা কোনো ব্যাপারই নেই। সকালবেলা ঘুম থেকে উঠবে, কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল সারবে, নাশতা খেয়ে অফিসের জন্য তৈরি হবে। এক ফাঁকে শুধু বলবে, নীলু, দেখো তো পত্রিকা এসেছে নাকি। সকালবেলার কথাবার্তা এই পর্যন্তই। তাকে কিছু জিজ্ঞেস করলে হুঁ হ্যাঁ ছাড়া অন্য কোনো জবাব দেবে না। পারিবারিক সমস্যার ব্যাপারগুলি সে খুব মন দিয়ে শুনবে, কখনোই কোনো প্রশ্ন করবে না। সমস্যার সমাধান করবে এক লাইনে। নীলু প্রথম দিকে বলতো, কথা কম বলো কেন? কথা বলতে কি তোমার কষ্ট হয়? শফিক বলতো, না, কষ্ট হয় না। তাহলে দিনরাত মুখ বন্ধ করে থাকো কিভাবে? অন্যের কথা শুনতেই আমার বেশি ভালো লাগে। এটাও সত্যি নয়। সবাই মিলে হয়তো কথাবার্তা বলছে, হঠাৎ দেখা যাবে শফিক নিঃশব্দে উঠে চলে গেছে, যেন কোথাও তার কোনো ভূমিকা নেই। ফুটফুটে একটা মেয়ে হয়েছে, এই নিয়েও তার তেমন কোনো উৎসাহ নেই। শাহানা একবার বলল, ভাইয়া, তুমি তো কখনো বাবুকে কোলে নাও না। সে হেসে বলেছে, ছোট বাচ্চার ঘাড় শক্ত হয়নি, এই জন্যেই নেই না। একটু বড় হোক, বড় সড়ো হলে দেখবি কোল থেকে আর নামাবই না। নীলুর প্রায়ই মনে হয় শফিকের ভেতর মায়া মমতাটা বোধ হয় একটু কম। একটু না, হয়তো অনেকটাই কম। নীলুর যখন অ্যাবর্শন হল, কি ভয়াবহ অবস্থা। হাসপাতালে কাটাতে হলো 15 দিনের মতো।
এই 15 দিনের শফিক তাকে দেখতে গেল মাত্র 3 দিন। যেন বাইরের কোনো অল্প পরিচিত আত্মীয় তাকে দেখতে গিয়েছে। 4-5 মিনিট বসেই উঠে দাঁড়িয়ে বলেছে, যাই নীলু। নীলুর চোখে প্রায় পানি এসে গিয়েছিল। সে কিছু বলল না, চোখের জল গোপন করবার জন্য অন্যদিকে তাকাল। শাহানা অবাক হয়ে বলল, এখনই কি যাবে ভাইয়া? এইমাত্রই তো এলে। বসে থেকে করব কি? ভাবির সঙ্গে গল্প করো। শফিক অবাক হয়ে বলেছে, কি গল্প করব? মানুষ এমন অদ্ভুত হয় কেন? প্রায় 5 বছর হয়েছে তাদের বিয়ের। এই দীর্ঘদিনে একবারও সে বলেনি, নীলু এই নাও তোমার জন্য একটা শাড়ি আনলাম। এই যে সংসারে নতুন একটা বাবু এসেছে, সবার মধ্যে কত আনন্দ, কত উত্তেজনা, অথচ শফিক নির্বিকার। রাতের খাওয়া দাওয়া চুকে গেলে ঘণ্টাখানেক বারান্দায় চুপচাপ বসে থাকবে, তারপর অত্যন্ত সহজভাবে ঘুমোতে যাবে। নীলু মাঝে মাঝে কথাবার্তা চালাবার চেষ্টা করে। বাবুর জন্য কোনো নামটাম ভেবেছ? তোমরাই ঠিক করো একটা। বাবা টুনি রাখতে চান। টুনি কেমন লাগে তোমার? ভালোই তো, টুনি রাখো। মার আবার টুনি নামটা একেবারেই পছন্দ না। বাবার সঙ্গে এই নিয়ে তার লেগে যাচ্ছে। শফিক হাই তুলে বলে, সামান্য একটা নাম নিয়ে এত ঝামেলা কেন? নামটাকে এত সামান্য ভাবছ কেন? আজীবন থাকবে। এক জীবনে কত লক্ষ লক্ষ মানুষ তাকে এই নামে ডাকবে। নামটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেছ। তুমি মাঝে মাঝে খুব গুছিয়ে কথা বলো। নীলুর আরও কত কথা বলতে ইচ্ছে করে, কিন্তু শফিকের নিঃশ্বাস অল্প সময়ের মধ্যেই ভারী হয়ে ওঠে। সে ইদানিং খুব পরিশ্রম করছে। জয়দেবপুরে তাদের নাকি কি কনস্ট্রাকশন হচ্ছে। রোজ 3টার সময় মতিঝিল থেকে চলে যেতে হয় জয়দেবপুরে। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা-10টা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যেতে না যেতেই ঘুম। নীলুর ঘুম কমে গেছে। অনেক রাত পর্যন্ত সে জেগে থাকে। ঘরে একটা 0 পাওয়ারের বাল্ব জ্বলে সারা রাত। নামেই 0 পাওয়ার, আসলে বেশ আলো, স্পষ্ট সব কিছু দেখা যায়। সে প্রায় চুপচাপ বসে বাবুর মুখের দিকে তাকিয়ে থাকে। এত ভালো লাগে তাকিয়ে থাকতে। লাল কম্বলের ফাঁকে টুকটুকে ফর্সা একটা মুখ। ভাগ্যিস মেয়েটি তার মতো কালো হয়নি, ওর চাচার রং পেয়েছে। নীলুর মাঝে মাঝে ইচ্ছে করে সারা রাত বাবুকে কোলে নিয়ে বসে থাকতে। সে তার মেয়ের সঙ্গে মৃদুস্বরে কথাবার্তাও বলে। কি হয়েছে সোনামণি? ওমা ওমা, ঠোঁট বাঁকা করছে কেন আবার? স্বপ্ন দেখছ মা? ভয়ের স্বপ্ন? দূর বোকামে, এই তো পাশে আমি। এই তো তোমার হাত ধরে বসে আছি। উষ্ণ একটি শয্যা, এক পাশে মা, অন্য পাশে বাবা। তবুও ছোটবাবু মাঝে মাঝে ভয় পেয়ে বা অন্য কোনো কারণে চেঁচিয়ে কেঁদে ওঠে। সে কান্না সহজে থামে না। মনোয়ারা উঠে দরজায় ধাক্কা দেন। কি হয়েছে? আয় বৌমা। কিছু না মা, এমনি কাঁদছে। দরজাটা খোলোই না, দেখি কি ব্যাপার। শফিক ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। মনোয়ারা বিরক্ত স্বরে বলেন, নিশ্চয়ই পিঁপড়ে কামড়েছে। কতবার বলি শোবার সময় বিছানার চাদর ভালো করে ঝাড়বে, একটা কাজও ঠিকমতো করতে পারো না কেন? পিঁপড়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু 2টি মশা পাওয়া যায়, রক্ত খেয়ে লাল হয়ে আছে। বোমা, শোবার আগে মশারিটাও দেখে নিতে পারো না? বাচ্চা কাঁদতেই থাকে। হোসেন সাহেব টর্চ হাতে উপস্থিত হন। গম্ভীর গলায় বলেন, পেটে ব্যথা। পেটে ব্যথার কান্না এরকম থেমে থেমে হয়। 1 ডোজ আর্নিকা 200 খেলে আরাম হবে। মনোয়ারার চোখ লাল করে তাকাতেই তিনি চুপ করে যান। ছোটি ফটফট করতে করতে রফিক এসে উপস্থিত হয়। বড্ড বেশি ক্রাইং হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড? দেখি আমার কোলে দাও তো ভাবি, 1 মিনিটের মধ্যে কুল ডাউন করে দিচ্ছি। মনোয়ারা ধমকে ওঠেন, ভেজার ভেজা করিস না, যা এখান থেকে। আমি অসুবিধে কি করলাম? এরকম শকুন চক্ষুতে আমার দিকে তাকিয়ে আছো কেন? কান্না যেমন হঠাৎ শুরু হয়েছিল
তেমনি হঠাৎ করে থেমে যায়। বাবু হাত পা ছুড়িয়ে ঘুমোতে শুরু করে। কে বলবে এই কয়েক মিনিট আগেই সে রীতিমতো একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। রফিক হাই তুলে বলে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছে, এখন ঘুমানো মুশকিল হবে। এক কাপ চা খেলে মন্দ হতো না। কি বলো ভাবি? নীলু জবাব দেয় না। হোসেন সাহেব ক্ষীণ স্বরে রফিককে সমর্থন করেন। দুধ চিনি ছাড়া হালকা লিকারের এক কাপ চা খাওয়া যায়, আইডিয়াটা খারাপ না। মনোয়ারা রাগী গলায় বলেন, ঘুমোতে এসো, রাত 2টার সময় চা বানাতে হবে, মাথা খারাপ হয়েছে নাকি? হোসেন সাহেব ঘুমোতে যান। নীলু সত্যি সত্যি রাত 2টোর সময় চা বানাতে যায়। চারিদিকে শুনশান নীরবতা। গ্যাসের চুলার নীল আগুন জ্বলছে, বীজ বীজ শব্দ হচ্ছে কেতলিতে। কেন জানি অন্যরকম একটা ভাব আসে নীলুর মনে, অন্য এক ধরনের আনন্দ। পৃথিবীটাকে বড় সুন্দর মনে হয়। ছোট ছোট দুঃখ তো থাকবেই, তবু সব কিছু ছাড়িয়ে আমাদের চারিদিকে গভীর একটা আনন্দ আছে। এটা যে আছে তা সবসময় ধরা পড়ে না, কিছু রহস্যময় মুহূর্তেই শুধু ধরা পড়ে। গাঢ় আনন্দে নীলুর চোখ ভিজে ওঠে। সে গায়ের চাদর দিয়ে চোখ মুছে। রফিক চায়ের তাগাদা দিতে এসে দৃশ্যটি দেখে থমকে দাঁড়ায়। কাঁদছ কেন ভাবি? কাঁদছি না। রফিক ইতস্তত করে বলে, এই বাড়ির আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, এই কথাটা কি তুমি জানো? জানি। এরপরে যদি দুপুর রাতে একা একা কাঁদো তাহলে খুব মন খারাপ হয়ে যায়, আর কাঁদবে না। নীলু হাসল। তুমি যদি চাও তাহলে একটা খুব মজার গল্প বলে তোমাকে হাসাবার চেষ্টা করতে পারি। ঠিক আছে, চেষ্টা করো। রফিক কিছুক্ষণ অন্যমনস্ক থেকে মৃদুস্বরে বলল, কাল ভোরে তুমি আমাকে 100টা টাকা দিতে পারবে? আমি 2 সপ্তাহের মধ্যে ফেরত দেব, অনেস্ট। এইটা তোমার মজার গল্প? মজার গল্পটা একটু পরে বলছি, আগে সমস্যার কথাটা বলে নি। ভাবি, পারবে? 100 পারব না, 50 দিলে হয়? বাকি 50 পাবো কোথায়? খুব যদি দরকার হয় তাহলে তোমার ভাইকে বলে দেখতে পারি। বলবো? বলো, তবে ভাবি আমার কথা বলতে পারবে না। বলবে তোমার নিজের দরকার। ঠিক আছে, বলবো। এখন শোনো তোমার হাসির গল্প। তারা দুজন চায়ের কাপ হাতে বসার ঘরে এসে বসল। রফিক তার নতুন গজানো দাড়িতে হাত বুলাতে বুলাতে গল্প শুরু করল। এক লোক মসজিদে গেছে নামাজ পড়তে। বদনায় পানি বেশি ছিল না, কাজেই একটা মাত্র পা ধোয়া গেল। নামাজ যখন শুরু হলো তখন দেখা গেল ওই লোক বকের মতো এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অন্য পাটি গুটিয়ে রেখেছে। তখন ইমাম সাহেব, এই পর্যন্ত শুনেই নীলু মুখে শাড়ির আঁচল গুঁজে হাসতে হাসতে ভেঙে পড়ল। রফিক বিরক্ত স্বরে বলল, গল্প না শুনেই হাসছো যে, সবটা শুনে নাও। মেয়ে ছেলেদের সাথে হাসির গল্প বলাও একটা মুসিবত, না শুনেই হাসি। হোয়াট ইজ দিস? পুরনো ঢাকার ঘিঞ্জির মধ্যে যে এমন একটি বিশাল ও আধুনিক ধরনের বাড়ি থাকতে পারে সেটা রফিকের কল্পনাতেও আসেনি। সে গেটের ভেতরে পা দেবে কি দেবে না বুঝতে পারল না। এই জাতীয় বাড়িতে কুকুর থাকবেই। এইসব কুকুরের আবার কোন একটি বিশেষ ইন্দ্রিয়ের কারণেই বোধহয় মানুষের মধ্যে যে একটা শ্রেণীর ব্যাপার আছে সেটা চমৎকার বুঝে ফেলে। কোনো আগন্তুক তাদের মনিবের শ্রেণীর চেয়ে নিম্ন শ্রেণীর হলেই কামড়াবার জন্য ছুটে আসে। বাড়ির গেট বন্ধ, তবে গেটের ভেতরেও আবার ছোট গেট আছে, মাথা নিচু করে যার ভেতর দিয়ে ঢুকতে হয়। রফিক তাই করল এবং আশ্চর্য, সত্যি সত্যি একটি কুকুরের ডাক শোনা গেল। ভয়াবহ কিছু নয়, মৃদু গর্জন। রফিক চট করে মাথাটা টেনে নিল। গেটের দারোয়ান বলল, ও কিছু করবে না, আসেন, কাকে চান? বড়লোকের বাড়িতে ঢোকার এই আরেক ফ্যাকড়া, জায়গায় জায়গায় জবাবদিহি করে ঢুকতে হবে। গেটে একবার বলতে হবে, বাড়িতে বেল টিপলে দ্বিতীয় এক ব্যক্তি আসবে তাকেও বলতে হবে, তারপর তাকে বসানো হবে এবং দীর্ঘ সময় বসে থাকতে হবে। বড়লোকেরা চট করে দেখা দেন না। কার কাছে যাবেন? এই দারোয়ানটি বোধহয় রাজশাহী টাজশাহীর দিকে বাড়ি,
শুদ্ধ ভাষায় কথা বলছে, চেহারাও মাইডিয়ার টাইপ। রফিক হাসি মুখে বলল, রহমান সাহেব কি আছেন? জি না, উনি নাই, সন্ধ্যার আগে ফিরবেন না। তার মেয়ে কি আছে? জি, আপামনি আছে। যান, সোজা চলে যান, দরজার বাঁ দিকে কলিং বেল আছে, কুকুর কিছু করবে না। রফিক খুব সহজ ভঙ্গিতে হাঁটবার চেষ্টা করল, কিন্তু কুকুরটা আসছে সঙ্গে সঙ্গে, বিশাল পর্বতের মতো একটা জন্তু। তার চোখে গভীর সন্দেহ, বোধহয় টের পেয়ে ফেলেছে এই লোক তাদের সমাজের না, এবং এই লোকের পকেটে আছে মাত্র 2টি 5 টাকার নোট, যার একটি ছেঁড়া বলে কেউ নিতে চাচ্ছে না। গত 1 সপ্তাহে কয়েকবার ভিড়ের মধ্যে বাস কন্ডাক্টরের হাতে গছিয়ে দেবার চেষ্টা করা হয়েছে, কাজ হয়নি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিনরাত্রি। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।